সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে দুজনের মৃত্যু। মুন্সিগঞ্জে টেন্ডার নিয়ে মারামারি। সাতক্ষীরায় শ্যামনগর প্রেসক্লাব সভাপতিকে পিটিয়েছে যুবদল কর্মীরা। সারা দেশে 1000 কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্যোগ। 180 দিনের কর্মপরিকল্পনার কাজ খুব দ্রুতই শুরু হবে, গাজীপুরে জানালেন পানি সম্পদ মন্ত্রী। খুলনায় বিপুরী বিতানের ব্র্যান্ডের পাশাপাশি শোভা পাচ্ছে হাল আমলের সব পোশাক। বাড়তি দাম নেওয়ার অভিযোগ, তদারকিতে নেমেছে ভোক্তা অধিকার। সাধ্যের ভিতরে সম্ভব সেটা এই ফুটপাতেই পাওয়া যায়। কিছু কিছু পণ্য বাড়তি রেটে কিনতে হয়, তাই কিছু পণ্য আমরা বাড়তি দামে বেচতে হয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি আমরা তখন পোশাক খাত এগুলো দেখা শুরু করি, দেখি যে তারা কত দামে কিনে আনছে। সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুর দখল ও মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 10 জন। সকালে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী জানায়, সরকারি একটি লিজকৃত পুকুর নিয়ে 2 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক ও জুলাই আন্দোলনের পরে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেয়া আসমত আলীর মধ্যে বিরোধ চলছে। আজ দুপক্ষই ওই পুকুরে মাছ ধরতে গেলে উত্তেজনা ছড়ায়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইসমাইল ও আব্দুস সালাম নামে 2 জন। সংঘর্ষে জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। সিরাজগঞ্জের খবর জানাচ্ছিলাম। সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুর দখল ও মাছ ধরাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানবো, সহকর্মী গোলাম মোস্তফা রুবেল যোগ দিচ্ছেন। রুবেল, সংঘর্ষ ও মৃত্যুর ব্যাপারে জেলা বিএনপির সিনিয়র নেতারা কারো কোনো বক্তব্য পাওয়া গেছে কিনা, তারা কি বলছে, পুলিশ কি বলছে? গোলাম মোস্তফা রুবেল, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন সিরাজগঞ্জে যে সংঘর্ষের ঘটনা ঘটল, দুপক্ষই একটু রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। তাদের সেই দলের সিনিয়র নেতারা, তাদের কোনো বক্তব্য আছে কিনা, কোনো মামলা হয়েছে কিনা, পুলিশ কি বলছে সেটা একটু জানাবেন। মূলত এই পুকুরটিকে তারা ভোগ করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। মূলত আজকে সকালে যখন মাছটি ধরতে গিয়েছে তখনই কিন্তু মূলত এই সংঘর্ষটি বেঁধেছে। মূলত এই পুকুরটি মূলত খাস পুকুর, সরকারি খাস পুকুর। মূলত 5 বিঘা আয়তনে এই পুকুরটি দীর্ঘ দিন কিন্তু আওয়ামী লীগ সরকারে যারা ছিল তারা এটা ভোগ দখল করে খেয়েছে। বিএনপি মূলত ক্ষমতা আসার পর থেকেই এখানকার বেশ কিছু, অর্থাৎ ইউনিয়ন বিএনপির যিনি সাধারণ সম্পাদক রয়েছেন আবু বক্কর এবং নব্য বিএনপি যিনি রয়েছেন আসমত আলী, তারা কিন্তু দুজনেই মূলত এই পুকুরটিকে ভোগ করার জন্য তারা মূলত এই সংঘর্ষে আজকে লিপ্ত হয়েছে। তারা কিন্তু দীর্ঘদিন যাবতে পায়তারা করে আসছে। তারা উভয়ই কিন্তু আসলে এই পুকুরটির দিকে নজর রেখেছিল, যে কারণে কিন্তু আসমত আলী যখন মাছটি ছেড়েছে, মাছটি ছাড়ার পর তিনি যখন আজকে সেই মাছটি ধরার জন্য গিয়েছে পুকুরে, তখনই কিন্তু ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক যিনি রয়েছেন তার লোকজন নিয়ে এই হামলাটি চালায়। সঙ্গে সঙ্গে কিন্তু রায়গঞ্জ উপজেলার একদম ধামাইনগর ইউনিয়নের এই গোয়ালবাড়ি গ্রামে এই সংঘর্ষটি তুমুল একটি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষের সঙ্গে কিন্তু আসলে প্রায় 10 জন আহত হয়। আহতের মধ্যে একজন সিরাজগঞ্জ শহীদ মুন্সিগঞ্জ মেডিকেল কলেজে মারা যায়, আর একজন বগুড়া শহীদ জিয়াউর হক মেডিকেল কলেজে মারা যায়। ঘটনাস্থলে কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে যায়। পুলিশ কিন্তু ব্যাপক ভূমিকা রাখে। এখানকার রায়গঞ্জ থানা যিনি অফিসার ইনচার্জ রয়েছেন তিনি কিন্তু তার ভূমিকার কারণে কিন্তু পরবর্তী সংঘর্ষগুলো হয়নি। সেখানে সার্কেল এসপি এবং সিরাজগঞ্জ পুলিশ সুপার যিনি রয়েছেন। জি, অনেক ধন্যবাদ সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। মুন্সিগঞ্জে টেন্ডার জমা নিয়ে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির 2 গ্রুপের নেতাকর্মীরা। দুপুরে সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার 6টি বাজারের ইজারার দরপত্র জমা নেওয়া হচ্ছিল। ধলাগাঁও বাজারের জন্য জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন টুটুলের পক্ষের লোকজন টেন্ডার জমা দিতে যায়। এই সময় তাদের দরপত্র জমা দিতে বাধা দেয় স্থানীয়ভাবে বিএনপি নেতা হিসেবে পরিচিত রোমান দেওয়ানের এক অনুসারী। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে মারামারিতে জড়ায় দুপক্ষ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান জানান, টেন্ডার জমা নিয়ে কিছুটা বিশৃঙ্খলা হয়, তবে নির্ধারিত সময়ই টেন্ডার জমাদান সম্পূর্ণ হয়েছে। শেষ সময়ের পূর্বে আমরা দেখলাম যে এখানে যারা জমা দিতে এসেছিলেন তাদের ভিতরে একটু হট্টগোল হয়েছিল। তো আমি সাথে সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা ছিলেন তাদের উপস্থিতিতে পুরো বিষয়টি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।
এদিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতিকে পিটিয়েছে যুবদল নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, দুপুরের দিকে উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর, যুবদল নেতা মিজান সহ নেতাকর্মীরা সর্বস্তরের জনগণের ব্যানারে মিছিল বের করে। পরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেয় তারা। মানববন্ধন থেকে প্রেস ক্লাব সভাপতি সামিউল মনিরের বিরুদ্ধে চাঁদাবাজি, দুর্নীতি সহ নানা অভিযোগ তোলা হয়। কর্মসূচি চলাকালে হঠাৎ যুবদল নেতা আঙ্গুর সহ 25-30 জন প্রেস ক্লাবে ঢুকে সামিউল মনিরের উপর হামলা চালায়। মারধর করে তাকে প্রেস ক্লাবের বাইরে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে উদ্ধার করে হাসপাতালে নেয় পুলিশ। যুবদল নেতা আঙ্গুরের দাবি, মানববন্ধন চলার সময় সামিউল মনির সেখানে গালিগালাজ করে, তখন লোকজন গিয়ে তাকে একটু মারধর করে। গণমাধ্যম কর্মীদের অভিযোগ, নদের বালু লুট নিয়ে প্রতিবেদন প্রকাশ করায় সামিউল মনিরকে হুমকি দিয়ে আসছিল বালু খেকোড়া। সরকারের 180 দিনের কর্মপরিকল্পনা অংশ হিসেবে দেশজুড়ে 1000 কিলোমিটার খাল খননের কর্মসূচি হাতে নিয়েছে সরকার। খুব শিগগিরই এর কাজ শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি। সকালে গাজীপুরের শ্রীপুরে চোক্কার খাল পরিদর্শনে গিয়ে এই কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, প্রভাবশালী ব্যক্তিরা খাল দখল করে মার্কেট, বাড়িঘর নির্মাণ অথবা শিল্প কারখানা তৈরি করে জনসাধারণের প্রয়োজনে। তাই খাল খননকে বৃহৎ আকারে নিয়ে 5 বছরে 20,000 কিলোমিটার খাল পুনর্খনন করা হবে। এছাড়া এই সরকারের লক্ষ্য সাধারণ মানুষের পাশে থেকে দেশটিকে নতুনভাবে গড়ে তোলা। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহায়তা কামনা করেন শহীদুদ্দিন চৌধুরী আনি। এই চোক্কার খাল, এই খালের দুই পাশে অনেকগুলা ইন্ডাস্ট্রি আছে এবং সাধারণ মানুষের বাড়িঘর আছে। সব কিছু মিলে যেন এখানে পানির প্রবাহ ঠিক থাকে, এই জন্য সাধারণ মানুষ আমরা যেন উপকার পাই, উপকারের ভোগী হই, সুবিধাটা পাই, সেই জন্য পুনঃখননের জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আরব আমিরাতে নিহত মৌলভীবাজারের শালেখের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে বাড়িতে আসেন এলাকাবাসী, পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্বজনদের দাবি, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে তিনি প্রাণ হারিয়েছেন। নিহত শালেখ বড়লেখা পৌরসভার গাজীটেকা গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতের আজমান শহরে বসবাস করতেন তিনি। সেখানে তিনি পানি সরবরাহের কাজ করতেন। শনিবার পানির গাড়ি নিয়ে যাওয়ার সময় ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আজমান শহরে আঘাত করে। এতে সালেক সহ কয়েকজন গুরুতর আহত হন। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা সালেককে মৃত ঘোষণা করেন। দ্রুত মরদেহ দেশে আনার দাবি পরিবারের। ইরানের মিসাইলে আমার আব্বার গাড়ি উঠে পড়ে, তারপরে আব্বা পিছনের দিকে গাড়ি মিসাইলটা যায়, যার পরে আব্বার আঘাত হয় পিছনে, গাড়ির মধ্যে একটা আঘাত হয়। এখানে যে এমবেসি আছে, সেই এমবেসির মাধ্যমে কিন্তু যে আদার্স ফর্মালিটিগুলো আছে, আমাদের মৃত ব্যক্তির লাশ দেশে নিয়ে আসার যেই প্রক্রিয়া আছে সেটার জন্য তারা আবেদন করেছেন এবং তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা আমাদের সেখানকার দূতাবাস থেকে কিন্তু এটা করা হচ্ছে। রাজশাহীর পুঠিয়ায় ডাকাত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। আহত হয়েছেন 7 জন। ভোরে উপজেলার চকপলাশী গ্রামে এই ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন জানায়, রাত 1টার দিকে একটি পিকআপ ভ্যানে করে ঘরের তালা কাটা যন্ত্র এবং দেশীয় অস্ত্রসহ গ্রামটিতে প্রবেশ করে 8 ব্যক্তি। এ সময় ডাকাত সন্দেহে তাদের আটক করে পিটুনি দেয় গ্রামবাসী। পুড়িয়ে দেওয়া হয় পিকআপ ভ্যানটি। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করে চিকিৎসক। বাকি 7 জনকে আটক করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠায় পুলিশ। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ট্রেন্ড অনুযায়ী ফ্যাশনেবল পোশাকে সেজে উঠেছে খুলনার ঈদ বাজার। ব্র্যান্ডের পাশাপাশি বিপণী বিতানগুলোই শোভা পাচ্ছে হাল আমলের সব পোশাক। বাদ পড়ছে না ফুটপাত আর অস্থায়ী দোকানগুলোও। সাধ্যমতো তারাও বসিয়েছে রং বেরঙের পসরা। তবে অন্যান্য বাড়ির তুলনায় দাম বেশি হওয়ায় অভিযোগ তুলছেন ক্রেতারা। নানা অজুহাত বিক্রেতাদের কণ্ঠে। বছর ঘুরে মুসলমানদের দোরগোড়ায় ঈদুল ফিতর। খুলনার বিপণী বিতানগুলোয় রং বেরঙের পোশাকের পসরা, নামেও রয়েছে বাহার। ফ্যাশন ট্রেন্ডিংয়ে এগিয়ে ইবাদত, মালহার, কারিজমা, আঘানুর সহ বাহারি সালোয়ার কামিজ। পাকিস্তানি কাটছাট, নকশা আর কারচুপি করছে রাজত্ব। অবশ্য শাড়ির বাজার এবার অর্গানজার দখলে। হালকা থেকে ভারী কাজের শাড়িগুলো বিকোচ্ছে 1.5 থেকে 40,000 টাকা পর্যন্ত। তবে গরমের কথা মাথায় রেখে সুতি কাপড়েই গুরুত্ব দিচ্ছেন ক্রেতারা। আমার নাইরা পছন্দ। আমি এই যে ড্রেসটা কিনা হয়ে গেলে আমি এখন ওই জুতার শোরুমে যাব। সবকিছু সব দিক থেকে অনেক সুন্দর হয়েছে। আর আমার বেবির জন্য দেখলাম অনেক সুন্দর সুন্দর ড্রেস, এখন আমার নেওয়ার ইচ্ছা আছে, আমরা পারচেজ করব। কেনাকাটা তো পরে, এখনো তো পড়ে আছে, প্রথমত দেখবো যে কেমন কি আছে। গরমের সময় সুতি ফ্রকের ব্যাপক চাহিদা। বরাবরের মতোই পুরুষদের পছন্দের শীর্ষে পাঞ্জাবি। ভিড় এড়াতে আগেভাগেই অনেকে সারছেন কেনাকাটা। দাম নিয়ে ক্রেতাদের অভিযোগ থাকলেও বিক্রেতারা দিচ্ছেন নানা অজুহাত।
ছবি তোলার মাধ্যমে বাসায় এটা পাঠাইলাম, তারা সেটা দেখবে, দেখে তাদের পছন্দ হলে আমাকে জানাবে, জানানোর পর আমি এটা কনফার্ম করে কিনে নিয়ে যাব। লোকজনের একটু চাপও কম আছে, এই জন্য আগে আসছি আর কি। আমারই পণ্যের দাম বাড়েনি, কিছু কিছু পণ্য বাড়তি রেটে কিনতে হয়, তাই কিছু পণ্য আমরা বাড়তি দামে বেচতে হয়। বেচা কিনা আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যতটুকু আশা করা যায় খারাপ না, ভালো। নিম্নবিত্ত ক্রেতাদের কথা মাথায় রেখে সেজেছে ফুটপাতের দোকানগুলো। তুলনামূলক কম দামে পছন্দের পোশাক, গয়না, জুতা সহ পাওয়া যাচ্ছে রকমারি পণ্য। আমাদের যে সাধ্যের ভিতরে সম্ভব সেটা এই ফুটপাতেই পাওয়া যায়। যেহেতু আমরা সামর্থ্যের ভিতরে কিনতে হয়, তাই তো এখানে আসছি। মধ্যবিত্ত পরিবার, তার পরিবারের সবাইকে দেওয়ার মতো সামর্থ্য নাই, এখান থেকে সবাইকে দেওয়ার মতো সামর্থ্য হচ্ছে। দোকানিরা যেন বাড়তি মূল্য আদায় করতে না পারে সেজন্য নিয়মিত তদারকির কথা জানিয়েছে ভোক্তা অধিকার। 15 রমজান বা 10 রমজানের পর থেকে আমরা ফোকাসটা তখন আস্তে আস্তে নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি আমরা তখন পোশাক খাত এগুলো দেখার শুরু করি। দেখি যে তারা কত দামে কিনে আনছে। হ্যাঁ, তারা ঢাকা থেকে যদি পোশাক কিনে থাকে, কোন প্রতিষ্ঠান থেকে কত দামে এই পোশাকগুলো লটগুলো আসছে, সেই রসিদ আমাদেরকে দিতে হবে। জেলায় ছোট বড় মিলিয়ে শতাধিক মার্কেট। ক্রেতাদের উপস্থিতি কিছুটা বাড়লেও 15 রোজার পর আরও বেশি মুখরিত হবে বিপণী বিতান, আশা ব্যবসায়ীদের। সাইফ আহমেদ, যমুনা নিউজ। জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। সাগর ফরাজি, ইফতারের কোন আইটেমগুলোর চাহিদা বেশি? খাবারের মান নিয়ে ক্রেতারা কি বলছেন? স্থানীয় কোনো খাবার আলাদা করে ইফতারের সময় জনপ্রিয় হয়ে উঠছে কিনা একটু জানাবেন বিস্তারিত। তবে দেখুন, জামালপুরের আমরা প্রথম থেকে দেখেছি যে ইফতার বাজারগুলোতে জমজমাট বেচাকেনা চলেছে, অর্থাৎ মানুষের উপচে পড়া ভিড় ছিল। সব মিলিয়ে যদি বলি যে সে একটা জমজমাট বাজার ছিল, কিন্তু এখন মধ্য সময় এসে, অর্থাৎ রমজান মাসের মধ্যে এই সময় এসে কিছুটা কম ক্রেতা দেখছেন বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। আমি যদি একটু জানিয়ে রাখি যে যেটি বললেন যে আসলে এখানকার কোন পণ্যটি সবচেয়ে বেশি ইফতারে মানুষ ক্রয় করছে বেশি, তো এই স্পেসিফিকভাবে সেইভাবে কোনো পণ্য আসলে মানুষ নিচ্ছে না। বিশেষ করে যে পণ্যগুলো, অর্থাৎ পেঁয়াজু, তারপর হচ্ছে যে আনুষঙ্গিক বোট, বেগুনি সহ যে পণ্যগুলো রয়েছে ইফতারের, সেগুলোই কিন্তু আসলে মানুষ বেশি কিনছেন। পাশাপাশি হালিমের কিন্তু একটা চাহিদা আমরা দেখেছি। এখানকার যারা ব্যবসায়ীরা আছে তারা বলছেন যে হালিমের চাহিদাটা সবচেয়ে বেশি। এখানকার মানুষ ইফতারে হালিমে খেতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। আর যে বিষয়টি আরেকটি বললেন যে বাজারের যে অবস্থা, অর্থাৎ বাজারের তুলনায় ইফতারের দাম কিন্তু কিছুটা বেশি মনে করছেন ক্রেতারা। সব মিলিয়ে যে বাজারের যে মনিটরিং ব্যবস্থা, যেটা আমরা দেখেছি গত কয়েকদিন যাবৎ বাজার মনিটরিং এর দেখেছি, সেই সময় কিন্তু ইফতারের বাজারগুলোতে মনিটরিং করা হয়েছে। পাশাপাশি 2টি রেস্তোরাঁকে কিন্তু জরিমানাও করা হয়েছে। তো সেই জায়গা থেকে কিন্তু জামালপুরের ইফতারের বাজারের আসলে সর্বশেষ পরিস্থিতি বলতে পারি এখন পর্যন্ত ভালো রয়েছে। ধন্যবাদ সহকর্মী সাগর ফরাজি জামালপুর থেকে।